একবার ইঞ্জিন স্টার্ট করে দিলেই হলো? সে চাকার ঘূর্ণন থেকে গাড়িও চলবে, আবার এনার্জিও নিব। সেই এনার্জি থেকে আবার ইঞ্জিন চালাবো, ব্যাস পেয়ে গেলাম আনলিমিটেড এনার্জি। গাড়ি চলবে সারা জীবন। দুনিয়া কি এতই সহজ হয়ে গেল? হাজার বছরের পদার্থবিদ্যার জ্ঞান তাহলে ভুল শিখালো? রিসেন্টলি একটা ভিডিও অনেক ভাইরাল হয়েছে ব্যাটারি চালিত বাইকের। তার দাবি ব্যাটারি থেকে চাকা ঘুরিয়ে আবার সেই ঘূর্ণন শক্তিকে কাজে লাগিয়ে ডায়নামোর সাহায্যে রিচার্জ করে অনন্তকাল চলবে তার এই গাড়ি। ধোঁয়াবিহীন শতভাগ পরিবেশ বান্ধব এই বাইকটির চাকা চলার সঙ্গে সঙ্গে ডায়নামার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন হয়ে স্বয়ংক্রিয়ভাবে চার্জ হবে ব্যাটারি। কোনো ধরনের জ্বালানি খরচ ছাড়াই যাওয়া যাবে দেশের যে কোনো প্রান্তে, যার চলার গতি হবে 60 কিলোমিটারেরও বেশি। গাড়ি যতক্ষণ চলবে গাড়ির চার্জ অটোমেটিকলি গাড়ির সাথেই হতে থাকবে। আপনি যতক্ষণ আপনার শক্তি কুলাবে আপনি চালাতে পারবেন। তিনি এদেশে প্রথম নন, এর আগেও কোনো শক্তি ছাড়াই একাধিক এরকম গাড়ি চালানোর নিউজ আমরা পেয়েছি। কোনো এক্সটার্নাল এনার্জি সোর্স ছাড়া অনন্তকাল শক্তি পাওয়া যাবে। চলুন আজ এই ইনভেনশনস নিয়ে কিছু কেস স্টাডি করা যায়। প্রথমত আসি এটাকে নিউজের উল্লেখিত ব্যক্তির নিজের আবিষ্কার বলা যায় কিনা সেই প্রসঙ্গে। এই ধরনের থিওরিটিক্যাল মেশিন যা একবার চালু হলে কোনো রকম বাহ্যিক শক্তি যোগানের প্রয়োজন ছাড়াই অনির্দিষ্টকাল ধরে চলতে পারে তাদের বলা হয় পারপেচুয়াল মোশন মেশিন। এই মেশিন মূলত দুই ধরনের। এক, পারপেচুয়াল মোশন মেশিন অফ দ্য ফার্স্ট কাইন্ড। এটি এমনভাবে ডিজাইন করা হয় যেটি একবার চালু হলে নিজেই শক্তি উৎপন্ন করে এবং সেই শক্তি ব্যবহারের মাধ্যমে চলতে থাকে। এবং দুই, পারপেচুয়াল মোশন মেশিন অফ সেকেন্ড কাইন্ড। এটি তাপকে সম্পূর্ণরূপে ইউজফুল শক্তিতে রূপান্তরিত করতে সক্ষম হবে বলে দাবি করে, অর্থাৎ মেশিনের এফিসিয়েন্সি 100%। আপনার প্রথম মনে হতে পারে এই ধরনের অবাস্তব কিছু বোকারাই হয়তো চিন্তা করে, কিন্তু না। প্রথম পারপেচুয়াল মোশন মেশিন তৈরির প্রচেষ্টা করেছিলেন ভারতীয় গণিতজ্ঞ ও জ্যোতির্বিদ ভাস্করাচার্য। তিনি ভাস্কর সেকেন্ড নামেও পরিচিত। তিনি একটি চাকা ডিজাইন করেছিলেন যা একবার চালু হলে অনির্দিষ্ট কালের জন্য ঘুরতে থাকবে বলে দাবি করেছিলেন। একে ভাস্কারস হুইল নামেও ডাকা হয়। এটি ছিল একটি ওভার ব্যালেন্সড হুইল, যেখানে কন্টেইনার্স অফ মার্কারি এমনভাবে মুভ করানো হতো যাতে সেটা সারা জীবন চলতে পারে। আরেকটা উদাহরণ 12th সেঞ্চুরি মিডিভাল ইনভেন্টর ভিলা ডে হানিকার্টে। সে একটি পারপেচুয়াল মোশন মেশিনের ডিজাইন করে তার নোটবুকে, যেটা ছিল একটি হুইল উইথ হিঞ্জড আর্মস অ্যান্ড ওয়েটস। সে ভাবছিল যখন হুইলটা ঘুরবে তখন ওজনগুলি বাইরের দিকে দোলবে এবং চাকা ঘুরতে থাকবে, কিন্তু তাদের দুইজনেরই কারোই চেষ্টা সফল হয়নি, মূলত পদার্থবিজ্ঞানের দুইটি নিয়মের জন্য। প্রথম নিয়ম দ্য ল অফ কনজারভেশন অফ এনার্জি এবং দুই দ্য সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। এই দুইটা পদার্থবিজ্ঞানের এত শক্তিশালী ল যা এখন পর্যন্ত ব্রেক করা সম্ভব হয়নি। সহজভাবে যদি চিন্তা করেন, ধরেন ব্যাটারিতে শক্তি আছে 1000। হিসাবে সুবিধার্থে আমরা এক ইউটোপিয়াতে আছি যেখানে মেশিনের ক্যাপাবিলিটি আছে 100% এনার্জি ট্রান্সফার করার, অর্থাৎ ইঞ্জিনের কর্মদক্ষতা 100%। তাহলে ধরলাম প্রতি সেকেন্ডে 10 করে শক্তি ব্যাটারি থেকে যদি ইলেকট্রিক মোটরে যায়, এখন মোটর থেকে শক্তি দুই জায়গায় যেতে পারে। এক, আপনার গাড়ি আগানোর জন্য প্রয়োজনীয় গতিশক্তি, এবং দুই, ডায়নামোতে যেখান থেকে আপনি আবার বিদ্যুৎ শক্তি উৎপন্ন করতে চান। এখানে জিনিসটা আরও সহজ করার জন্য ইলেকট্রিক কম্পোনেন্টসের এডি লস, এক্সাইটিং কয়েল, এই টপিকগুলো আনলাম না। ধরেই নিচ্ছি ডায়নামো পারফেক্টলি চলছে এবং এটারও এফিসিয়েন্সি 100%, অর্থাৎ যে পরিমাণ গতিশক্তি এই ডায়নামোটা পাবে সেটাকে সে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করতে পারবে। এখন যদি আপনি গাড়ি খুব ধীরেও চালান, তারপরও শক্তি খরচ হবে ধরলাম 3, আর বাকিটা ব্যাটারিতে ব্যাক করলো, তাহলে এখন ব্যাটারি শক্তি কত থাকলো? 997, আগের চেয়ে কিন্তু কম। প্রতি সেকেন্ডে শক্তি কিন্তু কমে যাচ্ছে। এখানে যে লটা নিয়ে কাজ করলাম সেটা হচ্ছে ল অফ কনজারভেশন অফ এনার্জি। এই ল বলে শক্তি সৃষ্টিও হয় না, ধ্বংসও হয় না, এক রূপ থেকে আরেক রূপে যায়। এখন ধরেন আমি আর ইউটোপিয়াতে নেই, পৃথিবীতে আছি, আর পৃথিবী সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স মেনে চলে। আর এই সূত্র এতটাই ভার্সেটাইল যে বিভিন্ন বিজ্ঞানী একে এক একভাবে বিবৃত করেছে, কিন্তু সবার মূল কথা একটাই। ইট স্টেটস দ্যাট নো হিট ইঞ্জিন ক্যান বি 100% এফিশিয়েন্ট, মিনিং দ্যাট সাম এনার্জি উইল অলওয়েজ বি লস্ট অ্যাজ ওয়েস্টেড। যদি আগের উদাহরণটিতে ফিরে যায়, এখানে যে ব্যাটারি থেকে মোটর ঘুরছে সেই মোটর ব্যাটারি 10 জুল পাবে না, বরং পাবে তার অনেক কম। ডায়নামো ও অবশিষ্ট শক্তির পুরোটা ব্যাটারিকে দিতে পারবে না, দিবে তার চাইতে কম। বাইক ডায়নামোগুলোর হাইয়েস্ট এফিসিয়েন্সি থাকে অনলি অ্যারাউন্ড 70%, অর্থাৎ যতটুকু সে গতিশক্তি পাবে তার অনলি 70% সে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করতে পারবে। তার মানে এক বাইক দিয়ে অনন্তকাল চলা সম্ভব না।
কন্টিনিউয়াসলি এর গতি কমতে থাকবে এবং একসময় বন্ধ হয়ে যাবে। আর বাইক ডায়নামোর ইউজেবল পাওয়ার জেনারেট করার জন্য স্টার্টিং স্পিডই হচ্ছে 10 কিলোমিটার/আওয়ার। অর্থাৎ যদি বাইক 10 কিলোমিটার/আওয়ার বেগের চাইতে কমে চলে তাহলে কোনো পরিমাণ বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা হবে না। আবার অন্যদিকে 15 থেকে 26 কিলোমিটারে সে হাইয়েস্ট এফিসিয়েন্সি রিচ করে, অর্থাৎ 26 কিলোমিটার/আওয়ার ক্রস করার পর সে যত জোরে বাইকটা চালাক না কেন বেশি পরিমাণে বিদ্যুৎ শক্তি আমরা ব্যাক পাবো না। সো ইজ জাস্ট এ ব্যাটারি স্কুটার বাট ওয়ার্স্ট। এখন কথা হচ্ছে আমরা কেন এই ধরনের নিউজ পেলে খুশিতে আপ্লুত হয়ে যাই? আমরা নিজেদের মধ্যে অলওয়েজ চাই কোনো না কোনো প্রডিজি আসুক, সে এমন কিছু ইনভেন্ট করুক যেটা নিয়ে আমরা দেখাতে পারবো এই যে আমাদের দেশেও অনেক ভালো উদ্ভাবক আছে, এটা নিয়ে আমরা প্রাইড ফিল করতে পারবো। আর আমাদের এডুকেশন সিস্টেম নিয়ে আমাদের সকলের অনেক নেগেটিভ আইডিয়া আছে, সেটা কতটা সঠিক সেটা অন্য দিনে আলোচনা হতে পারে, কিন্তু এই জিনিসটাকেই ব্যবহার করছে কিছু কতিপয় হলুদ সাংবাদিক। তারা দেখানোর ট্রাই করে যে এই যে দেখো আমাদের স্টেম এডুকেশনে যারা পড়াশোনা করছে তারা কিছু করতে পারছে না, কিন্তু একজন সাধারণ মানুষ কতই অভাবনীয় উদ্ভাবন করতে পারছে, আমরা ন্যাচারালি কত ট্যালেন্টেড। এখানে কিন্তু নেস্কোয়ের চাকরিজীবীর কোনো দোষ আমি দেখি না, তার ইচ্ছা হতেই পারে এরকম বাইক বানানোর, তিনি বানাতেই পারেন, আর এটা বানানো কিন্তু সহজ কথা নয়। সমস্যাটা সৃষ্টি আসলে কতিপয় সাংবাদিকরা করছে এবং করছে কিছু অন্ধবিশ্বাসী সাধারণ মানুষ। এই বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে আমাদের আগ্রহ সাপোর্ট অনেক, এটাতে সন্দেহ নেই। প্রবলেম হচ্ছে এই সাপোর্টটা ভুল দিকে হচ্ছে। এই হলুদ সাংবাদিকতার কারণে দুই ধরনের সমস্যা হচ্ছে। এক, মানুষ ভুল জিনিস জানছে, একরকম প্রতারণার শিকার হচ্ছে। আর দুই, যেগুলো প্রকৃতই আলোচনায় আসার মতো, যেটা নিয়ে উচ্ছ্বসিত হওয়ার কথা, সেই নিউজ মানুষের কাছে যাচ্ছে না। খুব সম্ভবত আপনি নাইমা বিনতে নূর কিংবা ডক্টর আবেদ চৌধুরীর নামও শুনেননি, অথচ নাইমা বিনতে নূর একজন ইমেজিং সায়েন্টিস্ট। তিনি কাজ করেছেন কীভাবে লাইট আর্টের সারফেসের ইন্টারাক্ট করে। এটার হিউজ ইম্প্যাক্ট আছে সারফেস বায়োলজি এবং জিওলজিতে। এবং নাসায় জেট প্রপালশন ল্যাবস এবং প্ল্যানেট ল্যাবস PBSও কিন্তু তাদের বিভিন্ন ইভেন্টে এই জিনিসটাকে শোকেস করেছে। আর ডক্টর আবেদ চৌধুরী নতুন জাতের ধান আবিষ্কার করেছেন, পঞ্চবিহী, যেখানে একটা গাছ থেকে বিভিন্ন সিজনে বিভিন্ন জাতের ধান পাওয়া সম্ভব। এরকম আরও বহু আছেন, ডক্টর রুম্মন চৌধুরী, ডক্টর জামিলুর রেজা চৌধুরী, ডক্টর জামাল নজরুল ইসলাম, ডক্টর ফিরদাউসি কাদ, ডক্টর সামিয়া সাবরিনা, আরও অনেকেই, কিন্তু আপনি এদের নামও শোনেন নেই কিংবা এদের কাজ সম্পর্কে আপনার কোনো আইডিয়া নেই। আমাদের সমস্যা হচ্ছে আমরা কোনো কিছু অ্যাচিভ করার আগেই তাকে মেডেল দিয়ে দিই, উৎসাহ দেন, উদ্দীপনা দেন, সাহায্য দেন, সাপোর্ট দেন, কিন্তু আগেই উপরে তুলে দিয়েন না। আর যারা আসলে ওয়ার্ল্ড ওয়াইড রেকগনাইজ হচ্ছেন তাদের ব্যাপারে জানেন, যদি প্রাউড হতেই হয় তাদের নিয়ে হন। এমনকি আমাদের দেশে প্রডিজি হতে পারে না, অবশ্যই হতে পারে এবং হয়েছে। তো প্রডিজিরা যেটা পছন্দ করে সেটাতে অমানসিক পরিশ্রম করতে পারে। হুট করে কেউ জন্মেই সব কিছু শিখে যায় না। যারা ট্যালেন্টেড এবং দ্রুত শিখতে পারে তারা তাদের পছন্দের জিনিসে একজন সাধারণ মানুষের চাইতে অনেক বেশি পরিশ্রম করে। যেমন ওয়ান অফ দ্য গ্রেটেস্ট টেনিস প্লেয়ার্স অফ অল টাইম রজার ফেদেরার, তিনি 36 বছর ধরে টেনিস প্র্যাকটিস করেছেন এবং খেলেছেন। ডেইলি রুটিনে তার 7 to 8 আওয়ার্স প্র্যাকটিস টাইম ছিল। ম্যাগনাস কার্লসন, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট চেস প্লেয়ার্স অফ অল টাইম, তিনি 5 বছর বয়স থেকে চেস খেলেন। ডেইলি তার প্র্যাকটিস টাইম ছিল 8 to 10 আওয়ার্স, যেখানে তিনি চেস খেলতেন এবং চেস থিওরিজ পড়াশোনা করতেন। ইভেন অ্যালবার্ট আইনস্টাইনও ছোটো থেকেই থিওরিটিক্যাল ফিজিক্স এবং ম্যাথমেটিক্সের পিছনে অনেক টাইম দিতেন। প্রতিটা ইনভেনশনের পিছনে ট্যালেন্টের সাথেও ইনভেন্টরের প্রচুর হার্ডওয়ার্ক এবং নলেজ জড়িয়ে থাকে। কেউ এই আউট অফ নোওয়্যার এসেই দুনিয়া উল্টানো কোনো ইনভেনশন করতে পারে না। তাই হার্ডওয়ার্ককে প্রায়োরিটি দেন, আগেই প্রাইড খুঁজেন না। যাদের যেটাতে ইন্টারেস্ট তাকে সেটার পিছনে টাইম দিতে মোটিভেট করেন। সায়েন্স, ইকোনমিক্স, হিস্ট্রি সব কিছুতেই মোটিভেট করেন। সেলিব্রেট করেন হার্ডওয়ার্ককে, নলেজ গেইন করাকে গ্লোরিফাই করেন। গ্রাউন্ড ব্রেকিং কিছু আসলে তখন এই দেশ থেকে আসবে। আপনি কি জানেন পারমাণবিক বোমার চাইতে 1000 গুণ বেশি শক্তিশালী একটি বম রয়েছে? জানতে এই ভিডিওটি চেক করুন।